নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণাতেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কে। হরে কৃষ্ণ। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইসকনের অন্যান্য গুরুবর্গের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এখানে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ছিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ছিল ভক্তি বিনয় স্বামী মহারাজ, ছিল ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রীপাদ নারগোপাল প্রভু এবং বাংলাদেশে ক্রাইসিস কমিটি, ন্যাশনাল কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ইসকনের বিভিন্ন মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট, বলিষ্ঠ ভক্তবৃন্দ, ডিভিশনাল সেক্রেটারি, ডিভিশনাল কোচ সেক্রেটারি, সমস্ত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবাদ নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপাসিন্ধু ব্যবচ পরিত্রাণ পবনভ্য বৈষ্ণবভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকের যে সম্বর্ধনা অনুষ্ঠান আমি অভিভূত হয়েছি যে সবাই আজকে কৃপা করে এই অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন। এর পিছনের কিছু কথা না বললেই নয়, কারণ আমার সন্ন্যাস নেওয়ার জন্যে আমি কখনো উদ্গ্রীব ছিলাম না। মিটিং হলো, মিটিংয়ে আমাদের ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ বললেন তুমি সন্ন্যাসের জন্য অ্যাপ্লাই করো। তা আমি বললাম গুরু মহারাজ না বললে আমি সন্ন্যাসে অ্যাপ্লাই করবো না। তখন উনি বললেন আমি তোমার গুরুদেবের প্রতিনিধি, আমি বলছি তুমি অ্যাপ্লাই করো। সেখানে সেই মিটিংয়ে আমাদের পূজ্যপাদ নারগোপাল প্রভু ছিলেন। তা আমি বললাম গুরু মহারাজ না বললে আমি করবো না। তখন আমার মনে হয় এই কথাটা গুরু মহারাজের কাছে গিয়েছিল এবং আমাকে সন্ন্যাস মিনিস্ট্রির যিনি সেক্রেটারি ছিলেন সেই সময় বোধসুন্দর প্রভু, উনি একদিন ফোন করে আমাকে বলছেন যে তোমার গুরুদেব তোমাকে সন্ন্যাস এর জন্য অ্যাপ্লাই করতে বলেছেন। তা আমি তখন শ্রীপাদ নারগোপাল প্রভুকে বললাম প্রভু তাহলে আমার কি করণীয়? তখন শ্রীপাদ নারগোপাল প্রভু আমার সন্ন্যাস উনি সমস্ত কাগজপত্রে যা করার উনি অ্যাপ্লাই করলেন, আর ওনাকে সহায়তা করেছিলেন আমাদের ঈশ্বর গৌরহরি প্রভু। সন্ন্যাসের অ্যাপ্লাই এভাবে হলো। তারপরে 2 বছর কোভিডের জন্যে এটা থেমে থাকলো, এটা আর অগ্রসর হয়নি। তারপরে আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল এবং এক সময় গত বছরই আমরা যখন সন্ন্যাস ক্যান্ডিডেটে উপনীত হলাম তখন আমাকে বলা হলো আমাদের ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ, ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ
চারুচন্দ্র, তোমার সন্ন্যাস এবছর হবে না, আগামী বছর হবে। তা আমার কাছে কেউ সন্ন্যাসের মানে কবে তোমার সন্ন্যাস দীক্ষা হবে কি, আমি বলতাম একটা কথাই, যে দণ্ড দুটো, একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা হচ্ছে সন্ন্যাস দণ্ড। তা মৃত্যুদণ্ডটা কনফার্ম, কিন্তু সন্ন্যাস দণ্ড আমার কনফার্ম আমি বলতে পারি না। অনেকেই আগেই বলতেন যে হ্যাঁ সন্ন্যাস হয়ে যাবে, এবার হয়ে যাবো, এবার কত কিছু বলতেন, কিন্তু আমি এতে উৎসাহিত হতাম না আর নিরুৎসাহিত হতাম না। তা আমি মনে করতাম যে যেদিন আমাকে সন্ন্যাস দেবে সেই দিনে এই সন্ন্যাস দীক্ষা হবে, এটা আমার অনুভূতি ছিল। তা এবছর যখন সন্ন্যাস মিনিস্ট্রি থেকে আমাদেরকে পাশ করে দেওয়া হলো যে সন্ন্যাস দীক্ষা, আমাদের সন্ন্যাস মিনিস্ট্রি থেকে পাশ হয়ে গেল, এখন জিবিসি থেকে পাশ হলে দীক্ষা তোমার হয়ে যাবে। তখন আমি তাও কাউকে বলি না, কিন্তু আগেই সব জায়গা প্রচার হয়ে গেছে যে চারুচন্দ্র প্রভুর সন্ন্যাস দীক্ষা হবে এই গৌর পূর্ণিমায়। তা এখন তা আমাকে সবাই বলে, মানে আমি তো জানি না। আমি শুধু নারুগোপাল প্রভুকে ফোন করে বলেছিলাম যে আমার পাস হয়েছে, এটা আমি বলেছিলাম প্রভু। কারণ আমার এখানে যা কিছু হয় আমি প্রভুর সঙ্গে যোগাযোগ করি। তা পরে এবছর সৌভাগ্য হয়েছিল আমাকে যে এই আমাদের জিবিসির মিটিংয়ে থাকা। তা জিবিসি মিটিং থাকার জন্য গুরু মহারাজ পারমিশন নিয়েছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন চেয়ারম্যানের কাছে, তা চেয়ারম্যান অনুমোদন করেছিলেন। তা এই জিবিসি মিটিংয়ে থাকার আমার অভিজ্ঞতা হলো। তা এখন সন্ন্যাস ডিক্লেয়ার করবে এমন সময় আমাকে ডিক্লেয়ার করার 10 মিনিট আগে আমাকে পরমানন্দ স্বামী মহারাজ, যিনি জিবিসির এই সন্ন্যাস মিনিস্ট্রির চেয়ারম্যান, উনি বললেন সরি চারুচন্দ্র, তোমাকে আমি সন্ন্যাসের জন্যে আমি উপস্থাপন করতে পারছি না। তা আমি বললাম কেন? তোমার কমপ্লেন আছে। তখন আমি বললাম যে মহারাজ হট কেন আইডু? মহারাজ বললাম হট কেন আইডু? আমি তোমার জন্য কী করতে পারি আমি জানি না। তারপরে তখন আমি শুধু জানিয়েছিলাম আমাদের ঋষিকেশ গৌরাঙ্গ প্রভুকে। তারপরে আমি তখন জিবিসির সেক্রেটারির কাছে জিজ্ঞাসা করলাম। তা জিবিসির সেক্রেটারি বললেন হ্যাঁ এই কমপ্লেনটা 2 বছর আগে হয়েছিল, তা সেটা এখন আমি দিয়েছি, তা আপনি যোগাযোগ করুন, হয়ে যাবে। তাই আমি ঋষিকেশ প্রভুর সঙ্গে যোগাযোগ করলাম, কারণ ঋষিকেশ প্রভু যেহেতু কমিউনিকেশনের চেয়ারম্যান, তা ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি সব যোগাযোগ মেনটেন করে উনি অনন্তমা প্রভু, তারপরে তপন মিশ্র প্রভু, তারপরে পূর্ণানন্দ মহারাজ, তারপরে এসব যোগাযোগ করে এমনভাবে কাজগুলো করা হয়েছিল যে আমি আর কোনো যোগাযোগ করিনি, উনি বলেছিলেন। তারপরে ওনার বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের ঋষিকেশ গৌরাঙ্গ প্রভুকে এবং প্রাণানন্দ প্রভুকে, প্রাণানন্দ নিত্যানন্দ প্রভুকে এবং আমাদের উত্তম গৌরহরি প্রভু এবং তার সঙ্গে ছিলেন আমাদের যোগধর্ম প্রভু। এই চারজনে কি পরিশ্রম করেছেন আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তারা সবাই মিলে এই প্রচেষ্টা করেছিল বিদায় এত তাড়াতাড়ি এই সন্ন্যাস দীক্ষাটা হলো। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে ঋষিকেশ প্রভু, প্রাণানন্দ নিত্যানন্দ প্রভু, তারপর উত্তম গৌরহরি প্রভু এবং যোগধর্ম প্রভুকে। আসলে মনে হচ্ছিল যে দুঃখ আমি পাই, আমার কোনো দুঃখ ছিল না। আমার একটা মনে ভাব ছিল গুরু গৌরাঙ্গ যেদিন চাই সেদিন হবে, কিন্তু এই চারজনের মানে এত খারাপ লাগছিল যে কেন হলো না, হতেই হবে, যে করে হতেই হবে। ওনারা দিল্লিতে যে পূর্ণানন্দ মহারাজের সঙ্গে মিটিং করেছেন, তারপরে মহারাজ ওটাকে পাশ করেছেন,
তারপরে উনি জিবিসিতে পাশ করেছেন এবং জিবিসি থেকে সবাই সেই অনুমোদন দিয়েছেন। তারপরে গুরু মহারাজকে চিঠি লিখেছেন যে আপনি এখন চারুচন্দ্র প্রভুকে সন্ন্যাস দীক্ষা দিতে পারেন। তা গুরু মহারাজ আমার কাছে সরাসরি চিঠি লেখেন নাই, কিন্তু ওনার সেক্রেটারি বলছেন যে গুরুদেব তোমাকে এই রামনবমীতে দীক্ষা দিতে চান, সন্ন্যাস দীক্ষা দিতে চান। তখন আমাকে বললেন যে রামনবমীর 3-4 দিন আগে আসলে ভালো। তখন আমি এই কথাটা ঋষিকেশ প্রভুকে বললাম এবং আমি শ্রীপাদ নারগোপাল প্রভুকে বললাম। যুগধর্ম প্রভু তো আমাকে প্রত্যেকদিন ফোন করে, কিন্তু আমাকে জিবিসি থেকে জানিয়েছিলেন তপন মিশ্র প্রভু যে আপনার পাস হয়ে গেছে, আপনার চিন্তা করুন না, মনে হয় রামনবমীতে আপনার দীক্ষা হয়ে যাবে। তা ঠিক আছে প্রভু। যাই হোক, তারপরে আমি যখন গুরু মহারাজ কাছে ওই শেষ সময় গিয়েছিলাম, ওই আমাদের গৌর পূর্ণিমার আগে, তখন গুরু মহারাজ আমাকে ডেকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কি সন্ন্যাস নিতে চাও, এরকম জোর করে, তুমি কি সন্ন্যাস নিতে চাও? তা আমি গুরু মহারাজকে বলেছিলাম আপনি দিলে আমি কেন নেব না, আপনি যদি দেন তাহলে আমি নেব। ঠিক আছে ঠিক আছে, আমি দেখব। যাই হোক, গুরু মহারাজ আর এই ওখান থেকে অনুমোদন পাওয়ার পরে তারপরে গুরু মহারাজ সেক্রেটারির মাধ্যমে আমাকে জানালেন। আমি বিশেষ করে নারগোপাল প্রভুকে বললাম, প্রভু এটা তো হয়েছে, আপনি একটু গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। তা আমি অভিভূত হয়ে গেছি। শ্রীপাদ নারগোপাল প্রভু উনি সন্ন্যাস অ্যাপ্লাইটা ওনার মাধ্যমে হয়েছিল এবং যত গুরু মহারাজের রিপোর্ট, গুরু মহারাজ যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলোও কিন্তু নারগোপাল প্রভুর মাধ্যমে গেছে। নারগোপাল প্রভু ওই সন্ন্যাস নেওয়ার ব্যাপারে, আমার সন্ন্যাস অ্যাপ্লাই থেকে শুরু করে একেবারে সন্ন্যাস দীক্ষা পর্যন্ত উনি গুরু মহারাজের মানে প্রতিনিধি হয়ে আমাকে সমস্ত সহযোগিতা করেছিলেন। কারণ উনি এটা করেছেন বিদায় আজকে এই সন্ন্যাস দীক্ষাটা এত মহিমান্বিত হয়েছে। এবং দেখা গেল যে আজ পর্যন্ত মায়াপুরে যত জনেরই সন্ন্যাস হয়েছে এরকম সাড়ম্বরে এত ভক্তের উপস্থিতিতে আমাকে সবাই বলে কারো সন্ন্যাস দীক্ষা হয়নি। সেটা শ্রীপাদ নারগোপাল প্রভুর কৃপায় আমি মনে করি, গুরুদেব কৃপা তো আছেই, কিন্তু আর এইগুলো মেনটেন করেছিলেন শ্রীপাদ নারগোপাল প্রভু। এবং প্রভুর জন্য এত সুন্দর হয়েছে। এবং কোথায়, এবং মস্তক মুন্ডনের যে অনুষ্ঠান, এখানে একজন যায় যে মস্তক মুন্ডন করে চলে আসে। আমরা দেখছি যে ভক্তি বিনায়ক মহারাজ, আমাদের ভক্তি অদ্বৈত নরসিংহ মহারাজের মস্তক মুন্ডন হয়েছিল, ওই কয়েকজন যে কর্পোরেটর আসছে, ব্রাহ্মণ ছিল। আমার গুরু মহারাজ মানে ওখানে আমার নারগোপাল প্রভু, শ্রীপাদ নারগোপাল প্রভু উনি গুরুকুলের যিনি মহারাজ প্রীতিবর্ধন মহারাজ, উনারকে দিয়ে বলে চলেন চারজন প্রভু কোথায় মস্তক মুন্ডন হবে সেখানে দেখে আসেন। একজন মহারাজ আমার মস্তক মুন্ডন হবে, উনি চলে গেলেন ওখানে, শ্রীপাদ নারগোপাল প্রভু ওনাকে নিয়ে গেলেন, উনি দেখিয়ে দিলেন এখানে হবে। তারপরে সেই মস্তক মুন্ডনের দিন মানে আর যে মন্ত্র বলবে উনি চলে যাবেন উড়িষ্যায়, নামটা আমি ভুলে গেছি, কৃষ্ণ চৈতন্য প্রভু, উনি আছেন গুরুকুলে এই সমস্ত চক্র করান। তা উনি চলে যাবেন পুরী ধামে। নারগোপাল প্রভু বললেন পুরী ধামে একদিন পরে যাও, তুমি এই মস্তক মুন্ডনের অনুষ্ঠানটা সুন্দর করে করো। উনি থেকে গেলেন। তারপরে সেখানে মস্তক মুন্ডন হলো এবং এমনভাবে কিছু প্রাণায়াম আমাকে শেখালো, আমি এখন সেটা প্র্যাকটিস করি। আর ওই প্রাণায়ামটা যে আমি মনে করি ঠিকমতো করতে পারি তাহলে আমার জন্য অনেক উপকার হবে। কিন্তু আমি জানি না এই প্রাণায়াম মন্ত্র কি অন্য কারো শিখাইছে কিনা, আমি জানি না, কিন্তু এত সুন্দর এটা আমার খুব ভালো লেগেছিল। এবং উনি বলেছিল যে এখানে নাপিত লাগবে, এমনি নরসুন্দর লাগবে, এমনি ভক্তরা মস্তক মুন্ডন করলে হবে না। এবং
এই নাপিত তো লাগবে, এবং তাকে একটা ভালো ডোনেশনও দিতে হবে, এবং তাকে ফুলের মালা দিতে হবে, তাকে প্রসাদ দিতে হবে, এবং তার কাছে অনুরোধ করতে হবে, হে নরসুন্দর আপনি কৃপা করে আমার মস্তক মুন্ডন করুন, তাকে প্রণাম করতে হবে। এইভাবে একটা সিস্টেম আছে এমনভাবে। তা নারগোপাল প্রভু এমনভাবে ব্যবস্থা করলেন যে, আর ওই নাপিত বললেন আমি জীবনেও এত এত সুন্দর ডোনেশন, এত বড় ডোনেশন আমি পাইনি। উনি খুব খুশি হয়েছিলেন। তা এত প্রসাদও পাইনি, আবার বস্ত্র দেওয়া হলো, সে এত খুশি। উনি আমাকে বলছেন আমি খুব খুশি, এরকম পাই না উনি বলেন। যাক আমাদের নাগরপুর করেছেন, এবং সেখানে প্রায় প্রসাদ হলো প্রায় 250-300 ভক্তের প্রসাদ হলো, সেটা প্রভু ব্যবস্থা করলেন। আমাদের এর সঙ্গে যুক্ত ছিলেন আমাদের রঙ্গনাই প্রভু, আর একজন আমাদের দুজনে। আমার তো মনে হয় এই রঙ্গকানাই আর বোঝরাজ, এই দুজন যে কি পরিশ্রম করেছে, কোথায় ছবি তুলবে, কোথায় কি সব অ্যারেঞ্জমেন্ট, কোথায় কেনাকাটা, কোথায় এই কি বলে কুমণ্ডল, সেই সব কুমণ্ডলের ব্যবস্থা করেছে সব কিছু আমাদের রঙ্গকানাই প্রভু। ওই আমার মনে হয় রঙ্গকানাই প্রভু ওখানে যে পরিশ্রম করেছে, এত পরিশ্রম জীবনেও করে নেয়নি এইসব আমার সন্ন্যাস দীক্ষা উপলক্ষে। এত সুন্দরভাবে আয়োজন করেছিলেন শ্রীপাদ নারগোপাল প্রভু। এবং কীর্তিবর্ধন মহারাজ উনি কী করলেন, উনি প্রভু বলেছিলেন আপনাকে যজ্ঞ করতে হবে, আর যজ্ঞটা হলো গুরু মহারাজের ছাদের উপরে, কোনোদিনই কারোর যজ্ঞ গুরু মহারাজের ছাদের উপর হয় না। আর এত সুন্দর করে যজ্ঞটা উনি করলেন, তা আমি ভাবতে পারি না সব কিছু এই সুন্দর যজ্ঞ মানে শ্রীমণি সন্ন্যাস শ্রীমণি যে সুন্দর হওয়ার সব কিছু গুরুদেব তো আছেনই, কিন্তু সেরা সব কিছু করেছিলেন শ্রীপাদ নারগোপাল প্রভু। এবং নাম ব্যাপারে আমাকে মহারাজ বলছেন না, আপনার নাম আমি পাঠিয়ে দিয়েছি আমাদের ভক্তিপূজা ভাগবত মহারাজ, কিন্তু নামের ব্যাপারে সন্ন্যাস দীক্ষার মাত্র 1 ঘন্টা আগে আমাকে ফোন করলেন যে তোমার কোনো নাম চয়েস আছে কিনা। তা আমি তো গুরু মহারাজকে বললাম আমার কোনো চয়েস নেই, আপনি যেটা দেবেন সেটাই আমার চয়েস, আমার কোনো পার্সোনাল চয়েস নেই। আমি নারগোপাল প্রভুকে ধরিয়ে দিলাম। নারগোপাল প্রভু, তারপরে আমাদের ভক্তিপূজা ভাগবত মহারাজ, আরও গুরু মহারাজের কয়েকজন ভক্ত, শেষ পর্যন্ত গুরু মহারাজ যেটা চিন্তা করেছেন মহারাজ বললেন সেটাই দিয়েছেন। গুরু মহারাজ সবার কাছে জিজ্ঞাসা করেন, পরে উনি নিজে একটা দেন। তা এই যে সব কিছু অনুষ্ঠান হলো, আর সেখানে মায়াপুরে সমস্ত ব্রহ্মচারী গৃহস্থ ভক্তদের প্রসাদ দেওয়ার পরে বাংলাদেশ থেকে আমাদের গৃহস্থ ভক্তরা টাকা দিয়েছে, এবং ওখানে যে আমাকে যারা ব্রহ্মচারীরা, যারা বিভিন্ন মন্দিরে ব্রহ্মচারীরা গিয়েছিলেন, আমাকে অর্থ দিয়েছে যে প্রভু আমি এত টাকা দিচ্ছি, আমি এত টাকা দিচ্ছি। তা আমাদের যে অনুষ্ঠান করতে যে টাকা পয়সা খরচ হয়েছিল, সে তার অধিকাংশ অর্থই কিন্তু আমরা পেয়েছি, কারণ আমাদের অনেকেই টাকা দিয়েছে। আমাদের হবিগঞ্জ মন্দির থেকে যজ্ঞের টাকা দিয়েছে, প্রায় 30,000 না 35,000 দিল আমাদের যদি করবো। আমাদের হংসপ্রভু, কত সবাই যারা ওখানে ছিল অনেকেই অর্থ দিয়েছে। আর এই অর্থ দেওয়ার জন্যে অনুষ্ঠান আমিও উৎসাহিত হয়েছি, এবং ওখানে যারা সিনিয়র ভক্ত ছিল সবাইকে বস্ত্রদান করা হলো, মহারাজদের বস্ত্রদান করলো, ওখানে অনেক মহারাজ ছিলেন তাদেরকেও বস্ত্রদান করা হলো। তারপরে সবাই, আর আমি বুঝতে পারি না আমাদের এই আমাদের মহানন্দ প্রভু এই যে কি উৎসাহ নিয়ে সেবা করেছে, ও রাত দিন 24 ঘন্টা কাকে কী দিতে হবে, কোথায় কী দিতে হবে, সব মহানন্দ করেছে। আবার এখান থেকে আমরা যাব, আমাদের জগৎগুরু প্রভু, শুভনেতাই প্রভু, তারপরে আমাদের ঈশ্বর গৌরহরি প্রভু, যতীশ্বর প্রভু, এরা কি যে পরিশ্রম করেছে, এরা যে কোথায় ঘর, কোথায় থাকার জায়গা হবে, কোথায় ভক্তদের রাখবে, আমাদের জগৎগুরুর নেতৃত্বে সুন্দরভাবে ওখানে থাকার ব্যবস্থা হলো। আর আমাদের তো বিপদে মধুসূদন একটা কথা আছে না, আমাদের ভাগবত মহারাজ, উনি সব ব্যবস্থা করলেন। তারপরে পদ্মনেত্র প্রভু,
ওখানে যত ভক্ত আসে অসুবিধা নেই। তা আমি এবার ওটা বলি নেই ভাগবত মহারাজ, তাই বলবো যে ওখানে ঠাকুর না, মহারাজও করতে হবে। এইখানে মহারাজও সবাই অনেক অনেক ব্যবস্থা করেছেন, আমি জানি খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন। এবং বাংলাদেশের থেকে আমাদের স্বামীবাগ থেকে জগৎগুরু প্রভু, সুনিতাই প্রভু এবং ঈশ্বর গুরু প্রভু, যোগেশ্বর প্রভু, আরও অনেকেই এই কাজে সহায়তা করেছিলেন। যেন সবাই মিলে প্রাণ খুলে এই সব কাজে সহায়তা করেছেন বিদায় এত সুন্দর একটা সন্ন্যাস সেরিমনি উদযাপিত হলো। আর আমি যেদিন এখানে এসেছি সেদিনও অনেক ভক্তের আগমন ঘটেছিল। এবং আজকে এখানে আমি কিন্তু জানি না, আমি বলেছি সম্বোধনের দরকার নেই, কিন্তু আজকে দেখলাম যে সবাই যে আমি কাউকে বলিনি, আমি কাউকে আসতে বলিনি, কিন্তু আমাদের স্বামীবাগ থেকে আমাদের যারা ম্যানেজমেন্ট টিম আছে তারা সবাই এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সবাই আপনারা এসেছেন, এটা আমি খুবই আমার ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত, উৎফুল্ল। কিন্তু আপনারা সবাই আমার প্রশংসা করেছেন, কিন্তু আমি এক প্রশংসার যোগ্য আমি নই। কারণ আমাকে অনেকেই বলে এ অনেক পরিবহন করে, এটা করে, ওটা করে, অনেক কিছু বলে, কিন্তু আসলে এটা গুরু গৌরাঙ্গের কৃপা ছাড়া হয় না। কারণ আমি দেখেছি যে গুরুদেবের অশেষ কৃপা আমার প্রতি আছে। এই জন্য আমি শত সমস্যার মধ্যেও আমার কোনো চিন্তা হয় না, আমি কোনো চিন্তাগ্রস্ত কখনো থাকি না। কারণ চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে থাকবো, উঠবো না, এরকম আমার কোনোদিন হয়নি। এই জন্য আমি মনে করি যত সমস্যাই আসুক না কেন আমি কোনো চিন্তাগ্রস্ত হই না। আর আমি চেষ্টা করি, আমার এই চিন্তা না আসার কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে আমার মিনিমাম একটা সাধনা আছে, এই মিনিমাম সাধনাটা ঠিক রাখা। তা মিনিমাম সাধনা হচ্ছে মঙ্গল আরতিতে ওঠা, চেষ্টা করি মঙ্গল আরতির আগে কমপক্ষে 16 মালা জপ করা, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, চেষ্টা করি। এবং আমি ভাগবতম ক্লাসে বসবো এবং ভাগবতম ক্লাস দেব, আর না হলে শুনবো। আমার সবসময় এই থাকে, আমি চেষ্টা করি গুরু পূজায় অংশগ্রহণ করার জন্য। এই চেষ্টাটা আমি যেখানেই যাই, আমি প্রতিমধ্যে যেখানে যাব মনে করি যে আমি এখানে ভাগবতম ক্লাস যেখানে ওখানে বসে পড়বো বা ভাগবতম শুনবো। তাই এই চেষ্টা করি। আর চেষ্টা করি কিছু অধ্যয়ন করার জন্যে, কিন্তু অধ্যয়ন করার সময় পাই না। এই চেষ্টা করি। আমি দেখেছি যদি কেউ আর চেষ্টা করি যাতে এই মিনিমাম সাধনটা আমি ঠিক করতে পারি। আমি চেষ্টা করি, এখনো আমার মনে পড়ে না আমি কোনদিন মঙ্গলারতি বাদ দিয়েছি। কারণ এটা আমার অহংকার না, এটা আমি মনে করি গুরু গৌরাঙ্গ আমাকে দিয়ে করিয়েছেন, এই জন্য আমি করতে পারছি। আর আমার সঙ্গে একজন ব্যক্তি সবসময় আমার সঙ্গ দেয়, তিনি হচ্ছেন বিমলা প্রসাদ প্রভু। আমার সন্ন্যাস যখন হলো না, উনি এত মর্মাহত হয়েছে যে প্রভু কেন হলো না। তা আমি বললাম যে আমি হেসে দিয়েছি, কেন হলো না আমি কি করে বলবো, সন্ন্যাস দীক্ষাটা দেবেন গুরুদেব যেদিন দেবেন। তার যখনই সন্ন্যাস দীক্ষা হবে এই শুনেছে, উনি আমার সঙ্গে চলে গেছেন মায়াপুরে চলে গেছেন। এবং মায়াপুরে যে উনি এই সব কার্যক্রমের সঙ্গে উনিও যুক্ত ছিলেন, উনিও যুক্ত ছিলেন বিভিন্ন কার্যক্রমে। তা যাই হোক, তা এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং আমাকে অনেকেই আপনারা প্রশংসা করেছেন, কিন্তু আমার অনেক দোষ আছে। কারণ দোষটা কেউ বলেনি, দোষ আমার অনেক। এ দেহ মোর শতা পাপের রক্ত নেহিক পুণ্যের লেশ। মূর্খজনের যে নেয় রাজ্যভার, সে 3 দোষে দোষী হয়। এহকালে অপযশ আর অর্থ নাশ, আর পরকালে নরকেতে বাস। তা আমার অবস্থায় আমি মনে করি আমি জানি না আমি কোথায় যাব, আমি বলতে পারি না, এটা আমার কর্মফলেই বলে দেবে। কিন্তু আমার একটা বিশ্বাস আছে, যেহেতু আমি গুরু মহারাজের সেবা করি, গৌরাঙ্গের সেবা করি, ভক্তদের সেবা করি,
এই জন্যে আপনারা শুদ্ধ ভক্ত, আপনাদের সঙ্গে থাকি, আপনাদের সঙ্গ করি এবং গুরুদেবের নির্দেশ পালন করার চেষ্টা করি। এই জন্যে যেহেতু আপনারা ভক্ত হয়ে যাবেন, আমাকে আপনারা ফেলে যাবেন না, আমাকেও আপনারা নিয়ে চলে যাবেন, এই বিশ্বাস আমার আছে। তাই জন্যে আজকে যে আপনারা প্রশংসা আমার করলেন, এটা আমার যোগ্যতায় হয়নি, এটা গুরু গৌরাঙ্গের কৃপায় হয়েছে। আমি যেন আমি গুরুগণের সেবা সারা জীবন করে দিতে পারি এবং আমার মনের মধ্যে যদি অহংকার না আসে। গুরু মহারাজ বলেছিলেন, তোমাকে আমি সন্ন্যাস দিলাম, তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এটার ঊর্ধ্বে থাকতে হবে। তা আমি গুরু মহারাজকে বলছিলাম, আমি চেষ্টা করব, কাউকে রাগারাগি করবে না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। আমাকে মহারাজ ভক্তিবাজার ভাগবত মহারাজ গুরু মহারাজের পাশে ছিলেন, উনি মহারাজ বলেছিলেন, চারুচন্দ্র বাংলাদেশে কী করবে? তা গুরু মহারাজ বললেন, কেন? হরিনাম প্রচার করবে। তা আমি যেন সারা বাংলাদেশে গুরু মহারাজের নির্দেশ আমি পালন করতে পারি। আর আরও বলেছিলেন যে মহাপ্রভু যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে চিহ্নিত করে সেখানে ডেভেলপ করবে, আর মহাপ্রভুর পার্শ্ববর্গের জায়গাগুলো আছে সেগুলো তুমি চেষ্টা করবে ডেভেলপ করবে। তা মানে আবার আরও বলেছেন, টাকা আমি দেবো, টাকার চিন্তা তুমি করো, এটাও বলেছেন গুরু মহারাজ। তা যাই হোক, এই সব কিছু যা হয়েছে গুরুগণের কৃপায় হয়েছে, গুরুদেবের কৃপায় হয়েছে। আমার কোনো যোগ্যতা নাই, আমি তো মূর্খ মানুষ, আমার কোনো যোগ্যতা নাই। আর আপনারা বৈষ্ণবরা কৃপা আশীর্বাদ করছেন, এই জন্য আপনাদের কৃপায়, গুরুগণের কৃপায় আমার এই সন্ন্যাস দীক্ষা হয়েছে। আর আমি কখনো বলতে পারবো না এই ঋষিকেশ প্রভু এবং প্রাণবন্ধু নিত্যানন্দ প্রভু এবং উত্তম গৌর হরি প্রভু এবং আমাদের যুগধর্ম প্রভু, এই চারজন যে কি সেবা দিয়েছে, নাহলে হয়তো 1 বছর 2 বছর পরে হতো, কিন্তু এই বছর এই রামনবমীতে হতো না। এই জন্য আমি সবার কাছে, আপনাদের সমস্ত বৈষ্ণবদের কাছে চিরঋণী। তা আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন, বাকি জীবনটা আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে যেন বাকি জীবনটা আমি অতিবাহিত করতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করবেন, যেন আমার কখনো রাগ না হয়, আমার কখনো যেন ক্রোধ না আসে, আমার যেন কোনো অহংকার না আসে, আমার কোনো গর্ব না হয়, আমি যেন গুরুগণের সেবা সারা জীবন করে যেতে পারি। আপনারা আমাকে সহায়তা করবেন, আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের সেবা করে বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি, এই প্রার্থনা গুরুগণের কাছে এবং আপনাদের কাছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আরো আমি বলবো যে এখানে আপনারা এসেছেন, ঠিকমতো ব্যবস্থা আমি করতে পারিনি, অনেক গরম পড়েছে, অনেক এখানে গরম হয়েছে এবং থাকার জায়গার সমস্যা হয়েছে এবং আসলে আমাদের দেখছেন আমাদের কাজ চলছে, এখানে স্বামীবাগের মন্দিরের কাজ চলছে। আশা করি আগামী বছর আমরা একটু ভালো কিছু করতে পারবো, এত গরম ভোগ করতে হবে না। আগামী বছর আমাদের এই অক্ষয়িকা অনুষ্ঠান আমার মনে হয় আরও কিছু আমরা কাজ সেবা করতে পারবো। আমি বেশি খুশি হয়েছি যে আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ এসেছেন, এসে এবং নারদগোপাল প্রভু এসে আমাদের এই অনুষ্ঠানটা, বিশেষ করে অক্ষয়িকা অনুষ্ঠান এবং এই আজকে সম্বোধনা অনুষ্ঠান অনেক মহিমান্বিত করেছেন। এই জন্যে ভক্তি বিজয় স্বামী ভাগবত স্বামী মহারাজ এবং নারদগোপাল প্রভুকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং প্রভুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং বিশেষ করে গৌরধাম প্রভু আসছেন, আমাদের গৌরধাম প্রভু সেখানে এসেছেন। আমাদের হংস প্রভু যে কি মন খারাপ হয়েছিল আমি চিন্তা, আমি গৌরঙ্গপের মহারাজ উনি বারবার বলে কি হলো, আর যখনই শুনেছে সন্ন্যাস মিশের দিন হবে এই রামনবমীর দিন, উনি যে এত খুশি গৌরঙ্গপের মহারাজ, আর ফোন করে সারা নাম হট্টে পড়ে যাচ্ছে, এই তোমরা শোনো চারুচন্দ্র প্রভুর সন্ন্যাস হবে রামনবমীতে। আমার ইচ্ছা পূরণ হয়েছে, মহারাজ উৎসাহিত। যাই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের কৃপা আশীর্বাদ করবেন যেন আমি গুরু গৌরাঙ্গের সেবা করে বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।
হরে কৃষ্ণা। তো মহারাজকে অসংখ্য ধন্যবাদ, তিনি সবিস্তারে ওনার সন্ন্যাস গ্রহণের যে পুরো প্রক্রিয়াটি তিনি ব্যাখ্যা করলেন। নারগোপাল প্রভুর হাত ধরে ওনার সন্ন্যাস শুরু হয়েছিল এবং ওনার উপস্থিতিতে ওনার সন্ন্যাস গ্রহণ সুসম্পন্ন হয়েছে। এবং আজকে মজার ব্যাপার হচ্ছে স্বামী বাগের সেই সন্ন্যাস সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি উপস্থিত আছেন। আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ, কারণ নাম সিলেকশনে যদি সবচেয়ে বেশি পেরেশানি নিতে হয় সেটা কিন্তু উনি নিয়েছিলেন। নাম সিলেকশন এত লম্বা সময় ধরে, তো সেই সিলেকশন প্রসেসে তিনি ছিলেন এবং অবশেষে সেই নাম এসেছে এবং বহুল চর্চিত এবং অত্যন্ত আবেদনময়, অত্যন্ত কৃপাময় একটি নাম গুরু মহারাজ ওনাকে দিয়েছেন। আর মহারাজ সার্বিক সহযোগিতা করেছেন। শেষে শুধু ভক্তিময় নিতাই মহারাজের জন্য মায়াপুরের প্রটোকল ভেঙে উনি ব্রহ্মচারী কিচেন খুলে দিয়েছিলেন খাওয়া দাওয়ার জন্য সময়। তো আমরা সেখানে গিয়েছিলাম এবং উনি তাৎক্ষণিকভাবে মায়াপুর কমপ্লেক্সের অনেক জায়গাগুলো বাংলাদেশি ভক্তদের জন্য কোনো রকমের বুকিং যে সিস্টেম আছে সেগুলি ব্রেক করে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন এবং কোনো রকমের প্রণামী মহারাজ কিন্তু গ্রহণ করেন, সব ফ্রি অফ তিনি খুলে দিয়েছিলেন এবং সকলে অত্যন্ত আনন্দের সাথে সেই অনুষ্ঠান কিন্তু উপভোগ করেছিলেন। এই জন্য মহারাজের জন্য একটি করতালি প্রত্যাশা করছি এবং ওনার কাছে আমরা ইসকন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমরা এই পর্বের একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। মহারাজের উদ্দেশ্যে কিছু গিফট রয়েছে আমাদের ভক্তবৃন্দরা দেবেন এবং তার আগে আমরা আমাদের ইসকন বাংলাদেশের সম্মানিত সভাপতি শুদ্ধ সত্য গোবিন্দ প্রভুর সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য শ্রবণ করব, তারপরে সেই প্রীতি উপহার বিনিময়ের পর্বটি আমরা শুরু করব। আমি আমাদের ঢাকা ডিভিশনে যে সমস্ত বিভিন্ন মন্দির প্রতিনিধিবৃন্দ আছেন, আমি নামগুলো ঘোষণা করছি। দয়া করে আপনার মঞ্চের ডান পাশে আসবেন। হংস কৃষ্ণ প্রভু, নিত্যানন্দ প্রভু, উত্তম